বাংলা ভাষা থেকে প্রথম কথা তুমি বাংলা সাবজেক্ট কেন নিয়েছো? আচ্ছা, ভাষা দিবস কত তারিখে? 21শে ফেব্রুয়ারি। তাহলে আমাদের বাংলা ভাষা, আমাদের ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। যারা হিন্দি ভাষায় কথা বলে তাদের ভাষা দিবস জানো না? 10 ডিসেম্বর। যারা চাইনিজ ভাষায় কথা বলে তাদের ভাষা দিবস জানো না? ভেরি গুড। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। এই পৃথিবীর ইতিহাসে যত ভাষায়, আমি হিব্রু ভাষায় কথা বলি, আমার ভাষা দিবসও 21শে ফেব্রুয়ারি। তাই ভাবো বাংলা ভাষার জন্য কি লড়াইটা হয়েছিল 1952 সালে। শওকত বরকত ঢাকায় যে লড়াই, ঢাকা বুড়িগঙ্গা নদী লাল হয়ে গিয়েছিল। তো যাক, তাহলে তোমাকে স্টেপ বাই স্টেপ কোশ্চেন, তাহলে তোমাকে ভাবতে হবে তুমি বাংলা ভাষা কেন পছন্দ করলে, বাংলা তোমার কি সাবজেক্ট, বাংলা তুমি এটা। আচ্ছা বেশ, তোমার পাঠ্যসূচিতে পড়েছো এরকম দু একটা গল্প বা কবিতা মনে আছে? হতে পারে। তোমাকে জিজ্ঞাসা করতে হবে বাংলা ভাষা তো পড়েছো, ভেরি গুড, বাংলার দু একটা যুক্ত অক্ষর বলো, একটা যৌগিক স্বরবর্ণ বলো। আমি জানি এতটা ডিপে যাবে না, কিন্তু বাংলা ভাষা সম্বন্ধে তোমার মূলামূলি ধারণা রাখতে হবে। যেমন ধরো তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা আমাকে একটা বাংলা ভাষায় সুন্দর একটা বাক্য বলো। আচ্ছা বেশ, বাংলা ভাষায় একটা বাণী বলো। কে বলেছে? ভেরি গুড। তুমি একটা বাংলা প্রবাদ বাক্য বলো। প্রবাদ বাক্য, হ্যাঁ। তাহলে তোমাকে ভাবতে হবে বাংলা ভাষায় রেডি করতে হবে। কোশ্চেন তো বিভিন্ন দিকে হতে পারে। তাহলে বাংলা ভাষা কেন নিলে, বাংলার ভাষা দিবস কবে, মাতৃভাষা কাকে বলে? বলে মা সারাদিন যে ভাষায় বকবক করে তাকে মাতৃভাষা বলে নাকি? আমরা জন্ম থেকে যে ভাষায় মা বাবা এবং পরিজনের কাছে শুনি সেটাই তার মাতৃভাষা। এই মাতৃভাষা দিবস তাহলে 21শে ফেব্রুয়ারি কোশ্চেন হতে পারে। বাংলা ভাষায় ভেরি রিসেন্ট তুমি কোন কাব্য কাহিনী পড়েছো? কোশ্চেন হতে পারে। কোন বাঙালি তোমার সবচেয়ে বেশি প্রিয়? কোশ্চেন হতে পারে। আচ্ছা, বাংলা ভাষা তো পড়াশোনা করছে, এই বাংলা কি কাজে লাগে তোমার? বাইরে গেলে তো তোমার বাংলা ভাষা কোনো কাজে লাগবে না, তাহলে তো তোমার অন্য ভাষা শিখে নেওয়া দরকার। কোশ্চেন হতে পারে। তুমি বাঙালি হিসেবে গর্বিত কেন? কোশ্চেন হতে পারে। বাঙালির ঐতিহ্য কি? কোশ্চেন হতে পারে। আচ্ছা, একটা শব্দ বলো তো দেখি, যে শব্দটার মধ্যে আমি মনে করি বাংলাও আছে, ইংরেজিতেও ব্যবহার করা হয়, হতে পারে। বাংলায় লেখা দু একটা উপন্যাস, একটা কবিতা আবৃত্তি করে শোনাও। বাংলা একটা গানের কথা বলো। অর্থাৎ বাংলা ভাষার উপর বিভিন্ন রকম কোশ্চেন থাকতে পারে। বাংলা লেখা তোমার কোন কবিতাটা ভালো লাগে? বাংলায় তোমার কোন উপন্যাসটি ভালো লাগে? বাংলার একজন নাট্যকারের নাম বলো। তোমার এলাকায় একজন বাংলা কবির নাম বলো। তোমার এলাকার একজন নাট্যকারের নাম বলো। তোমার এলাকার একজন বিখ্যাত বাঙালির নাম বলো। কোশ্চেন হতে পারে। তাহলে আমরা বাঙালি হিসেবে গর্বিত হই কেন? তুমি বলো, বাঙালি হিসেবে গর্বিত কেন? স্যার, বাংলা ভাষা অনেক প্রাচীন ভাষা, যা সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন হয়েছে। তাছাড়া স্যার, বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা বলা হয়। বেশ, তুমি বলো, তুমি বাঙালি হিসেবে গর্বিত কেন? এটা একটা কোশ্চেন। ও মিষ্টি কথা বলেছে, এটা শুনো। এখন টু দি পয়েন্টটা তোমাকে মাথায় রাখতে হবে, কোনটা আগে বলবো কোনটা পরে বলবো। স্যার, বাঙালি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামীজি, বাঙালি হিসেবে ভারতের বিরাট মনীষীগুলোর মধ্যে অনেক বাঙালি যারা ভারতের নাম রোশন করেছে, গৌরবান্বিত করেছে। কোশ্চেন। দ্বিতীয় হচ্ছে কি, স্বাধীনতা সংগ্রামে আমরা দেখেছি স্যার বাঙালিদের অবদান অসাধারণ। আর চিত্তরঞ্জন দাস বলেছে, যা বাংলা আগে ভাবে ভারত তার পরে ভাবে। সুতরাং বাঙালি হিসেবে আমি সত্যি গর্বিত। বাঙালির ঐতিহ্য কি? বাঙালির ঐতিহ্য দুর্গাপূজা, বাঙালির ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি, বাঙালির ঐতিহ্য আর কি সাহিত্য, বাঙালির ঐতিহ্য রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার। এই জায়গাগুলোকে রেখো, তাহলে বাংলা থেকে বেরিয়ে যায় আর কি। তাহলে তোমাদের একটু নমুনা খাওয়ালাম, তোমরা বাকিটা ভাবো। ভাবতে হবে, যখন যখন ভাবতে হবে গ্রুপের সঙ্গে সঙ্গে লিখে পাঠাবে, স্যার আমার এই প্রশ্নের উত্তর পাচ্ছি না, তাই সঙ্গে ফাইসালা। নেক্সট, ইংরেজি। ভেরি রিসেন্ট কোনো ইংরেজি কবিতা পড়েছো তুমি? একটা ইংরেজি কবিতা পড়ে শোনাও। মনে নেই, তুমি এটা পড়ে শোনাও।
আচ্ছা, ইংরেজি ভাষা পড়েছো কেন? স্যার ইংরেজি ভাষা পড়েছি কারণ আমাদের সরকারের অনেক অফিসিয়াল কাজ ইংরাজিতেও হয় বলে। এটা খুব ভালো জিনিস। প্রথম কথা স্যার, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের এইচএসে এটাকে যুক্ত করা হয়েছে, কি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ভেরিয়াস টাইপসের কাজ করার ক্ষেত্রে আমরা ইংরেজিতে, আজকে এই অ্যাডভার্টাইজ থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে। আচ্ছা বেশ, তুমি তো জয়েন করতে চাইছো, তাহলে একটা জয়েনিং লেটার লেখো তো। উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন দ্যাট আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য পার্সোনাল অফ ইউর অফিস। অর্থাৎ প্রথম হেডিংটা যখন শুরু করবা তখনই বুঝবে না এর ডেপথ আছে। আচ্ছা, ভেরি সেড ইংরেজি কোনো উপন্যাস বা কোনো গল্প, কোনো সাহিত্য পড়েছো? না স্যার। আচ্ছা, তুমি বলো একজন বাঙালি যিনি ইংরেজিতে লেখালেখি করেছেন। মাইকেল মধুসূদন। লেখক কোনটা লিখেছে? টিমোথি পেনপোয়েম। তুমি কথা বলে তোমাকে জিজ্ঞাসা করেছে কি? যে যখন জিজ্ঞাসা করছে সে তখন মাতুপুরি করো। ক্যাপটিভ লেডি। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন লিখেছে কি সেন্ট মুন। কি ইংরেজির পর আর কি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে? আচ্ছা, তো জিডির পুরো নাম কি? স্যার কি? থানায় গেলে তো আমরা জিডি করি নাকি? পুরো নাম? স্যার জেনারেল ডায়েরি। ডায়েরি বানাম লেখো। ডিআই। সঠিকভাবে যদি তুমি তথ্যাদি না বলতে পারো, আচ্ছা থানায় গেলে প্রথমে তোমার কি লেখা হয়? এফআইআর পুরো নাম বলো। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ভেরি গুড। ফার্স্ট, এফএসটি ফার্স্ট বললে। হ্যাঁ, এফআইআরএসটি। না, আমি তোমাদের বিভ্রান্তি ফেলছি, তোমরা অত অমানুষ না, আমি যতটা অমানুষ, ওরা ভালো মানুষ। দেখো, ফার্স্ট প্রথম ইনফরমেশন রিপোর্ট, এটা লিখতে গেলে কি কি লাগে? ফর দ্য ডেট, তারপর টাইম, অপরাধের জায়গা, বর্ণনাকারী ব্যক্তিত্বের স্বাক্ষর এবং যিনি করেছেন আয়ো। আয়ো কথার অর্থ, তুমি আজকে একটা ছাগল চুরি করে ধরা পড়লে, বলে স্যার আপনি আমাকে বলবেন না, ওকে বলেন, যে কোনো আমি ছাগল চুরি করে ধরা পড়লাম। ওকে, ধরা পড়ার পরে এবার আমাকে ধরে নিয়ে গেল। যিনি লিখলেন তিনি এসআই হতে পারেন, তিনি এএসআই হতে পারেন, তিনি ওসি হতে পারেন, তিনি আইসি হতে পারেন, মুঝে কোই এতরাজ নেই। লেকিন তিনি যখন এই দায়িত্ব নিয়ে করছেন তখন তাকে বলা হয় আইও, অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার। দেখবো প্রত্যেকটি কেসের এগেনস্টে এক একজন আইও থাকে, ঠিক আছে? বাস। এইবার তোমাকে দেখো থানা সম্বন্ধে দুটো একটা তথ্যাদি তোমাকে জিজ্ঞাসা করতেই পারে, যে থানা সম্বন্ধে থানা যখন এই তথ্যাদি নিল, তারপরে সেই থানার কাজ কি? সেই প্রথম হচ্ছে যে ব্যক্তিটা এলো সে দুটো জিনিস করতে পারে, হয় এফআইআর করতে পারে অথবা জিডি করতে পারে। জিডি হচ্ছে জেনারেল ডায়েরি, অর্থাৎ একটা রেকর্ডস তৈরি করা হবে। আর এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন কি? রিপোর্ট। এই এফআইআর করা মানে বুঝতে হবে আমি তাকে করছি, তার এগেনস্টে আমি তাকে কনভিক্টেড করছি, অর্থাৎ তার এগেনস্টে আমি সরাসরি লিখছি, ব্যাস। এর আগের দিনে বলেছি, দেখো পুলিশ কিন্তু বিচারক নয়, পুলিশ হচ্ছে তাকে বিচারের আওতায় নিয়ে আস। তাহলে ইংরেজি সম্বন্ধে আরও কিছু কোশ্চেন তোমার সাবজেক্ট ভিত্তিক থাকবে। তুমি বুঝে ফেলেছো ইংরেজি সাবজেক্ট কি? আচ্ছা, আপনি ইংরেজিতে একটু দুর্বল। ভেরি গুড। ইংরেজিতে যারা দুর্বল আছে তারা নিশ্চয়ই চান্স পায়নি, তুমি ভালো আছো বলে চান্সটা পেয়েছো। আচ্ছা বেশ, এইবার তোমার যাবে কি, তোমার এইচএস লেভেলের দুটো একটা কবিতা, তোমার ইংরেজির প্রিয় কবি, তোমার ইংরেজি প্রিয় উপন্যাস, প্রিয় গল্প, ভেরি রিসেন্ট তুমি কি করছো, ইংরেজি কিছু পড়েছো কিনা, ইংরেজি দুটো একটা পেপারের নাম বলো, আজকে ইংরেজি কত ডেট, আজকে ইংরেজি কত তারিখ হতে পারে। আচ্ছা, এই তারিখ ইংরেজি এটাকে আমরা কি ক্যালেন্ডার বলি? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এটা কত সালে নিয়েছি? 1957 সালে। এগুলো সম্বন্ধে টুকটাক কোশ্চেন থাকতে পারে। তাই বাংলা ইংরেজি থেকে বেরিয়ে আসলাম, এবার কিসের মধ্যে ঢুকবো? তোমার সাবজেক্ট বলো। ভূগোল। আর পুষ্টিবিজ্ঞান। আচ্ছা, প্রথমে ওর ভূগোলে ঢুকি। ভূগোল কার কার আছে? তো তোমাদের যেমন ভূগোল রয়েছে, তোমাদের ভূগোল সম্বন্ধে প্রথম কোশ্চেনে জিজ্ঞাসা, ভূগোল আমাদের কি কাজে লাগে, ভূগোল নিয়ে পড়েছো কেন? দেখো, ভূগোল সম্বন্ধে আমরা মানে পৃথিবী, গোল মানে পৃথিবীটা গোল, এই টোটাল পৃথিবী সম্বন্ধে ধারণার জন্য আমরা ভূগোল পড়ব। তাহলে পড়ে গেলাম। বলছেন এই ভূগোলটা পাঠ করার মধ্যে দিয়ে আমরা ওয়েদার ফোরকাস্টিং থেকে শুরু করে বিভিন্ন রকম মাইন ইনভেস্টিগেশন থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন রকম রাস্তাঘাট তৈরি করার ক্ষেত্রে কিন্তু ভূগোল একান্ত চল। কোথায় মাইন আছে কি? ভূগোল খুঁজবে। ওয়েদার ফোরকাস্টিং কে দেবে? ভূগোল দেবে। ইতিহাস কার কার আছে? ভেরি গুড।
এর আগের দিন তোমাদের উত্তর সঠিক পেয়েছি। ইতিহাস ছাড়া যেমন আমরা পুরাতন ঘটনাগুলি সম্বন্ধে জানতে পারি, এবং এটাও ঠিক এই পৌরাণিক ঘটনা বিভিন্ন রকমের ইনসিডেন্ট থেকে আমরা শিখতে পারি যে কীভাবে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। ভূগোল সম্বন্ধে কোশ্চেন, একজন ভূগোল বিশারদের নাম বলো। বেরিয়েছেন তুমি টিভিতে ওয়েদার ফোরকাস্টিং দেখেছো, সেখানকে ওয়েদার ফোরকাস্টিংয়ের কলকাতা আলিপুর, কোথায় আছে ওয়েদার ফোরকাস্টিং হেডকোয়ার্টার? আলিপুর। এই আলিপুরের যিনি অধিকর্তা তার নাম কি? কোশ্চেন হতে পারে। আচ্ছা বা ছেড়ে দাও, বেরিয়েছেন কালকে পড়ে দেখেছো তুমি ওয়েদার ফোরকাস্টিং, নিশ্চয়ই দেখছো, তুমি ভূগোল তো দেখবাই নাকি? ভদ্রলোকের নাম কি? পারলে না। আচ্ছা আজকের আবহাওয়া সম্বন্ধে বলো, আজকের তাপমাত্রা কত? আজকের হিউমিডিটি কত? ভূগোলের প্রশ্ন হচ্ছে হিউমিডিটি কত। আচ্ছা হিউমিডিটি মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান বলো। আমাদের উত্তরে হিমালয় পর্বত, আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্ব দিকে বাংলাদেশ এবং আমাদের অঙ্গরাজ্য কিছু আছে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে চলে গেছে কর্কট ক্রান্তি রেখা। ভৌগোলিক অবস্থান এই জায়গাটা কি? আমাদের পশ্চিমবঙ্গ শস্য শ্যামল, আমাদের সবচেয়ে বড় নদী যেটা, এই বলতে বলতে ঠিক আছে। অর্থাৎ ভূগোল সম্বন্ধে তোমাদের হুট করে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়? পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখেছে একটা শহরের নাম বলো। ভেরি গুড, এটা কিন্তু থাকবে। আচ্ছা পূর্ব বর্ধমানের দুটো নদীর নাম বলো। ব্যাস, দামোদর, এটা বলতে পারবো বর্ধমান, ঠিক আছে। আচ্ছা তোমার বাড়ি? আমার নবদ্বীপ। তা নবদ্বীপে কোন নদী? ভাগীরথী নদী এবং জলন্ধর। ভেরি গুড, নদীগুলো। তোমার বাড়ি কোথায়? নবদ্বীপে। এবার নবদ্বীপ নাম বললে পরে তোমার যা ইন্টারভিউ, আর কিছু জানার দরকার নেই। যে মুহূর্তে তুমি বলবে নবদ্বীপের পাশে স্যার স্বরূপগঞ্জে বাড়ি, সেই মুহূর্তে তোমার ইন্টারভিউর আর টেনশন নেই, ওই শুধু নবদ্বীপ নিয়েই কোশ্চেন। হ্যাঁ, নবদ্বীপ সম্বন্ধে ইন ডিটেলস জেনে রাখো। এমনকি তোমাকে যদি জিজ্ঞাসা করে নবদ্বীপ মানে নতুন দ্বীপ, নবদ্বীপ মানে নখানা দ্বীপ, এই 9টা দ্বীপের নাম মুখস্থ করে ফেলো। নবদ্বীপের ঐতিহ্য কি? স্যার বাংলার অক্সফোর্ড। রামনাথ থেকে শুরু করে চৈতন্য মহাপ্রভু পর্যন্ত এখানে শিক্ষা দীক্ষার বিস্তার হয়েছে, এই জন্য অক্সফোর্ড বলি। নবদ্বীপের পাশে কোন নদী? অবশ্যই ভাগীরথী বলেছে, খুব ভালো কথা, যেটা আমরা গঙ্গা নামে জানি। অনেকে দেখা যাচ্ছে ভাগীরথী বলছে, জানে না বোধহয়, কিন্তু বলবে স্যার ভাগীরথী, যেটা আমরা গঙ্গা নামে জানি। ব্যাস। নবদ্বীপের কী শহর? বলে নবদ্বীপকে বলা হয় মন্দিরের শহর, মঠ মন্দিরের শহর। এই নবদ্বীপের ঐতিহ্য কি? স্যার নবদ্বীপের শিক্ষা, সংস্কৃতি এবং ভক্তিবাদের প্রেম। এবার যখনই ভক্তিবাদে যাবে তখন চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে কোশ্চেন থাকবে। কত সালে জন্মেছিলেন, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার উপর লিখিত বই কোথায়, তার তিরোধান হয়েছে, তার গুরুদেবের নাম কি। সুতরাং জিওগ্রাফিতে তোমাকে কিন্তু সাবজেক্টে যে কঠিন জায়গায় যাবে তা না, কিন্তু তোমাকে মূলত বেসিক লেভেলটা মানতে। আচ্ছা তাহলে ইতিহাস গেল, ভূগোল গেল, কার কার ফিলোসফি আছে? 1 2 দিয়ে তো বাবা। আচ্ছা বলো, এর আগের দিন তোমাকে জিজ্ঞাসা করে তো আজকে নিশ্চয়ই পড়ে এসছো, 2জন প্রকৃতিবাদের নাম বলো। স্বামী বিবেকানন্দ তুমি প্রকৃতিবাদ বলছো, তুমি উঠে আসবে। একটা হচ্ছে রুশো আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে শুধু প্রকৃতিবাদ বলা যায় না, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রকৃতিবাদ সঙ্গে সঙ্গে ভাববাদের মধ্যেও আছে। এই রুশো এবং রবীন্দ্রনাথ প্রকৃতিবাদের প্রথম। তুমি আজকে যেটা বলছো অরবিন্দ ঘোষ, আধ্যাত্মবাদ, বিভিন্ন রকম চেতনার মধ্যে এটা আছে। এবার ফিলোসফ থেকে তোমার কঠিন কোশ্চেন আমিও পারবো না, তুমিও তো পারবা, কিন্তু কঠিন কোশ্চেন জিজ্ঞাসা করবে না তো পেরে কিলাম। সহজ কোশ্চেন জিজ্ঞাসা, ভারতের 2জন ফিলোসফারের নাম বলো। এর আগের দিন বলেছি। হ্যাঁ, সেগুলো তো আছেই। ভেরি রিসেন্ট তুমি রবীন্দ্রনাথের নাম বলতে পারো, ভেরি রিসেন্ট তুমি ঋষি অরবিন্দ ঘোষের নাম বলতে পারো, স্বামীজির নাম বলতে পারো, সর্বপল্লী রাধাকৃষ্ণের নাম বলতে পারো। এরা প্রত্যেকেই তো ফিলোসফার নাকি? ব্যাস। আর ফিলোসফটা কী কাজে লাগবে? তুমি যেমন ফিলোসফ, স্যার চিন্তা শক্তির মাধ্যমে আমরা নতুন নতুন ভাবনা চিন্তাকে জাগিয়ে তুলতে পারি। ভাষাটা রেডি রাখতে হবে। দেখা যাচ্ছে কোনো ভাষা বলে ফেললাম, কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে কথা বলার স্টাইলটা রেডি রাখতে হবে, আর টু দি পয়েন্টে অ্যান্সারগুলো রেডি রাখতে হবে। আর কি স্যার, একজন পুলিশ যদি প্রকৃত ফিলোসফি বুঝতে পারেন তাহলে অবশ্যই বিভিন্ন ক্রিমিনাল, বিভিন্ন মানুষের সাইকোলজি স্টাডি করে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কী ধরনের অ্যাকশান নিতে হবে বা কীভাবে তাকে আগামীতে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারে, ফিলোসফি কাজে লাগে। আচ্ছা তাহলে আমাদের ইতিহাস গেল, জিওগ্রাফি গেল, ফিলোসফি গেল, বাংলা হলো,
ইংরেজি হলো, আমি তোমাদের শুধু নমিনে খেলাম, বাকি প্রশ্নগুলি আমি কিন্তু তোমাদের শনিবারে দেবো, কারণ প্রশ্নগুলো অলরেডি আমাদের রেডি আছে, কিন্তু আজকে কম্পিউটার মেন নেই। শনিবারে তোমাদের, শনিবার কত তারিখ হচ্ছে? শনিবার কত তারিখ হচ্ছে দেখো তো, 31 তারিখ। তার মানে তোমাদের টেনশন নেওয়ার কিছু নেই। শনিবার আর রবিবার এই দুটো ক্লাস করে আমি তোমাদের ফিনিশ করে দেবো। আশা করি শনিবার আর রবিবারের মধ্যে সব হয়ে যাবে। কারণ কী বলতো, দেখে সব কিছু রেখে থেকে আমি তোমাদের নিয়ে উঠে পড়ে লেগেছি, কারণ এই যে তোমরা যে কজন সামনে আছে আমার বিশ্বাস তোমাদের হবেই। শনিবারে দেওয়ার পরে রবিবারে ক্লাস, দেখো পলিটিক্যাল সায়েন্স থেকে কিন্তু কোশ্চেন হবে, আর পলিটিক্যাল সায়েন্স থেকে কোশ্চেন মানেই প্রথম কোশ্চেন তোমার থাকবে সংবিধান। আর যারা এসসি এসটি ওবিসি, এর মধ্যে এসসি এসটি আছো, এসসি, যারা এসসি এসটি ওবিসি আছো তাদের কিন্তু এসসি এসটি নেই। আচ্ছা, সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যানকে, হ্যাঁ, বিহারের পুরো নাম বলো। বাবাজি রামজাও। দাঁড়া, ওকে বলতে দাও, তুমি কি এসসি? বল নাম। ভীমরাও রামজি আম্বেদকর। তুমি বলো, কি বললো? ভীমরাও রামজি আম্বেদকর। ভীম, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। আচ্ছা, এই সংবিধান সম্বন্ধে কিন্তু কোনো কোশ্চেন ফেস করতে হবে তোমার। ইনি কোথায় জন্মেছিলেন? এসসি এসটি ওবিসি তুমি জানো না তার সম্বন্ধে? আচ্ছা বলো, এসসি সংরক্ষণ চালু হয়েছে কত সাল থেকে? তাহলে এই সংরক্ষণে কত % সংরক্ষণ করা হয়? কোশ্চেন হয়তো নাও থাকতে পারে, কিন্তু তুমি জানবা না, এটা কথা হলো। আচ্ছা, এসসি সার্টিফিকেট কে দেয়? ভেরি গুড। কি লেখা আছে উপরে? এসডিও, সাব ডিভিশনাল অফিসার থেকে এসসি সার্টিফিকেট দেয়। তাহলে তোমাদের বলছি যে পলিটিক্যাল সায়েন্স, এর আগে দিন আমি জিজ্ঞাসা করলাম সায়েন্স কেন বলা হয়, পলিটিক্যাল সায়েন্স কেন পড়ছো, পলিটিক্যাল সায়েন্সের গুরুত্ব কোথায়? দুজন বিখ্যাত পলিটিশিয়ান নাম বলো, বলো তোমার কাছে সবচেয়ে ভালো পলিটিশিয়ান কে? তুমি নবদ্বীপের লোক খুঁজে পাচ্ছ না। তুমি পরিষ্কার বলবে স্যার আমাদের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয় 5 বারের বিধায়ক হওয়ার পর এখন 27 টাকার মালিক, একটা মহৎ ব্যক্তিত্ব। তুমি কোথায় বাড়ি? তা কাল না, তুমি বলতেই পারো। স্বপন দেবনাথ মহাশয় সেটা 1000 বার হারার পরও কিন্তু তিনি হতাশ হননি। আর বলতেই পারো আমার এলাকার উন্নয়নের জন্য তিনি যা করছেন। আমার কথা হচ্ছে কি, আমি তো রাজনীতির কথা বলছি না, আমার ভালো লাগতেই পারে, কিন্তু নবদ্বীপের লোকজনের বলার কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে। কারণ পুণ্ডরীকাক্ষ সাহাকে, এই যে যিনি বিরোধী, আমি বলছি না কোনো রাজনীতির কথা, তিনিও বলবে এটা, তোমরা বলো ঠিক কি না বলো, তিনিও বলবে একজন মহৎ ব্যক্তিত্ব নাকি? এই ওরা দূরের থেকে যারা দেশে তারাও বলতে পারে। আচ্ছা, তুমি বলে পলিটিক্যাল সায়েন্স কি তোমার কাজে লাগবে পুলিশের? তো ইজিলি ব্যাপার, অবশ্যই স্যার। আমরা যদি সংবিধানটাকে ভালো করে না জানি তাহলে আমরা কিভাবে শাসন ব্যবস্থাকে কন্টিনিউ করবো, কিভাবে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করবো? সুতরাং সংবিধানটাকে সঠিকভাবে জানা দরকার। তার জন্য পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা থাকলে ভালো হয়। আর যাদের নেই তারা নিশ্চয়ই পরবর্তীকালে পড়ে নেবে, এটা তোমার বলার দরকার নেই, আমি তোমাদের বললাম। পলিটিক্যাল সায়েন্সে আরও কোশ্চেন হতে পারে ভারতীয় সংবিধান। এই ভারতীয় সংবিধানে তোমাদের অবলম্বন আছে কি প্রত্যেকের কাছে? ব্যাস, অবলম্বন আছে। অবলম্বনের যে সংবিধানে যে কটা পেজ আছে ওকে ঝেড়ে মুখস্থ করো। কটা পেজ আছে? মাত্র 37 থেকে শুরু করে 43 পর্যন্ত। তাহলে সংবিধান থেকে তোমার কিছু কোশ্চেন হতে পারে। কি কোশ্চেন হতে পারে? যেহেতু তুমি সংবিধান পড়াশোনা করছো, পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান কোথায় আছে? ভারতবর্ষে। পৃথিবীর সবচেয়ে লিখিত ছোট সংবিধান কোথায় আছে? সবচেয়ে বড় দেশ আমেরিকা। কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই? ব্রিটেনের। আচ্ছা, সংবিধান শুরু হয়েছে কি দিয়ে? প্রস্তাবনা বা প্রিম্বাল দিয়ে। প্রিম্বালের মধ্যে যে টাইটেল দেওয়া আছে কি কি, প্রথম কটা ছিল আর এখন কটা আছে? প্রথমে 3টি ছিল, বর্তমানে 5টি আছে। ভেরি গুড। এই 5টি যুক্ত হয়েছে কত সালে? 1976। ভেরি গুড, 76, 42তম সংশোধনের জন্য। ঠিক আছে, এখানে কি কি শব্দ আছে তার মধ্যে তোমাদের জানতে চাইছে। সংবিধানের প্রস্তাবনার মধ্যে কি কি শব্দ আছে? প্রজাতন্ত্র,
5টা শব্দ পরপর বলে যাবে। একটা প্রজাতন্ত্র, গণতন্ত্র, সার্বভৌম, আর হচ্ছে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক। এই ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক পরবর্তী একটা অধিকারের নাম বলো, তা সমতার অধিকার, সাম্যের বা সম্মান। সুতরাং সংবিধানের উপর একটা কিন্তু ধারণা তোমার ওই অবলম্বনের কটা পেজে দিয়ে দেবে, বাড়িতে গিয়ে পড়ো। আরে পড়লে তো তোমাকে বাকি গরুতে খেয়ে ফেলবে না নাকি? আর পড়লে কোশ্চেন জানার থেকে কনফিডেন্স বেশি টাকার, যেটা আমি জেনে রেখেছি। কোথায় প্রেশার পড়ে যাচ্ছে তোমার? ওই 7খানা পেজ পড়লে তোমার কমপ্লিট হয়ে যাবে। 1 ঘন্টা মতো শেষ। আর তো সব পড়া আছে, এটা ঠিক যে এটা ঠিক প্রেশার পড়ছে। হ্যাঁ, তো আগেই আছে তো। এখন একটু মোটামুটি এটা ঠিক যে টাইমটা কম পাওয়া যাচ্ছে, কিন্তু তুমি পাচ্ছ 10 তারিখ, 9 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, কিন্তু যে আজকে 29 তারিখ পেলে ওই ছেলেটার কি অবস্থা বলো? হ্যাঁ, কি বলতো দেখি, এই মুহূর্তে তোমার নির্বাচনের আগে পুলিশ দরকার। তোমাদের যে একবার কি হবে তো দেখি, তোমাদের এবার ইলেকশন ডিউটিতে যেতেই হচ্ছে, কিচ্ছু করার নেই। এবং দেখা গেল আমি প্রিসাইডিং অফিসার, তুমি আমার পুলিশ অফিসার, কি জ্বালা। আরে এরকম হয়েছে, আমার তো কয়েক হাজার স্টুডেন্ট পুলিশ বেরিয়েছে, তো তার মধ্যে যখনই ডিউটি দেয় 2-1জন পাই, হ্যাঁ স্যার আপনি, এই তো তুমি আমাকে রক্ষা করবা, আমি আমার কাজ করবো, ঠিক আছে। ব্যাস গিয়ে দেখি যে আমার স্টুডেন্ট কলকাতা ঢুকছে, দেখে যে ঢুকতে ঢুকতে গিয়ে আটকে দিচ্ছে। আমাকে দেখে বলছে, ও স্যার আপনি যান 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 যান। তুমি ভাবতে পারো নাথুলা পাশে গেছি, ঠান্ডায় পড়ে অবস্থা, নাথুলা সিকিমে হুট করে একজন এসে ধরলো, আমি তো খম্বখম অবস্থা, এই যাই কেই মরি। সঙ্গে সঙ্গে খুলেছে, স্যার চিন্তা নাই চিন্তা নাই, আমি বুঝতে পারছি, চলেন 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 কাছের ঘরে চলেন, চা খাবেন। ব্যাস দেখি ও AK-47 দাঁড়িয়ে আছে। অর্থাৎ কাশ্মীর থেকে তো মাঝে মাঝেই ফোন পাই, পাঞ্জাব, কাশ্মীর, এটা সেটা থেকে, যদিও এখন অ্যাপয়েন্টমেন্ট অনেকটা কমে গেছে, কিন্তু তার মধ্যে তোমরা এই যে লড়াইটা করে আজকে পৌঁছেছো, এটা তোমাদেরকে উন্নিশ করতেই হবে। কারণ দীর্ঘদিন পরে পরীক্ষার ব্যবস্থা একটা একটা টাল বাহানা চলছে, কেস ফেস, এটার মাধ্যমে। যাই হোক, সাবজেক্ট আর বাকি থাকলো কি? এডুকেশন। দুঃখের বিষয় এডুকেশনই আমার সাবজেক্ট, ওইটাই আমার এমএ। তোমার এর আগের দিন শিক্ষা কাকে বলে তাই বলতে পারো না। শিক্ষা সংজ্ঞা কিন্তু তুমি আমি কেউ দেওয়ার ক্ষমতা নাই। শিক্ষা প্রথম যে স্বপ্নটা দেবে তার নাম হচ্ছে স্বামীজি। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, এটা বলেছে স্বামীজি। এডুকেশন ইজ দ্য রিকনস্ট্রাকশন অফ দি এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার পুনর্গঠন, এটা বলেছে জন ডিউই। সুতরাং সংজ্ঞা তুমিও তৈরি করতে পারবা না, আমিও তৈরি করতে পারবো না। ওকে, তাহলে সংজ্ঞা তোমাকে মুখস্থ করে যেতে হবে। ব্যাস, তাহলে আর কোনো সাবজেক্ট বাকি থাকলো? ব্যাস, তাহলে এরপরে আমি সাবজেক্ট নিয়ে তোমাদের ইন্টারভিউ নেব, তোমাদের 3 মিনিট বিরতি। হ্যাঁ, ইকোনমিক্স থেকে। ইকোনমিক্স থেকে তো প্রথম কোশ্চেনই থাকবে তোমার, ইকোনমিক্সের জনককে? ফার্স্ট অ্যাডাম স্মিথ। ইকোনমিক্সে নোবেল পেয়েছে আমাদের ভারতবর্ষে কে? অমর্ত্য সেন। কত সালে? তারপরে কে পেয়েছে? অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে কে পেয়েছেন? ভারতীয় বংশোদ্ভূত, তাহলে তো সবাই বাদ যাবে। ভারতীয় বংশোদ্ভূত, তাহলে তো BS নৈপাল বাদ চলে যাবে, S চন্দ্রশেখর বাদ চলে যাবে, ডক্টর হরগোবিন্দ খুরানা বাদ চলে যাবে। দেখো, যারা ভারতীয় ভালো কাজ করে তারা ভারতীয়, অকাজ করলে আমরা ভারতীয়। আবার যারা বাইরের থেকে এসছে, তুমি ভাবো মাদার টেরেসা কি ভারতীয়? উনি পরে ভারতীয় হয়েছে। তাহলে তুমি ইকোনমিক্সের ক্ষেত্রে জনক পেলে আছে। বেশ, ইকোনমিক্স পড়বো কেন? তোমাদের উত্তর রেডি থাকবে। স্যার, আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে সুখ, শান্তি এবং অর্থ একটা বিরাট ফ্যাক্টর। সেই অর্থ সংক্রান্ত ব্যাপারে মানুষের জানকারি অবশ্যই দরকার, যাতে সঠিকভাবে অর্থ উপার্জন এবং তার সঠিক ব্যবহার, সেটা কিন্তু ইকোনমিক্স হয়। আচ্ছা বলো তো দেখি, কোনো কারবার করতে গেলে প্রথম বিষয় কি? মূলধন। মূলধন তুমি ইকোনমিক্সের ছেলেমেয়ে তুমি বলছো মূলধন। মূলধন 27 নম্বরে মূলধন, লাস্টে মূলধন। অর্থটাও একদম লাস্টে বলছে। অর্থ দরকার, কিন্তু সেই অর্থর কনস্ট্রাকশন, অর্থটাকে কিভাবে ব্যবহার করা, সেইটাই হচ্ছে ইকোনমিক্সের আলোচনা।